মোর্চা প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট এবং এখানে শক্তি কেন্দ্রের ইনচার্জ, আমাদের বিভিন্ন স্তরের যারা বুথের থেকে শুরু করে সমস্ত যারা এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আজকের যে আলোচনা, সত্যি আমি এখানে বলা হচ্ছে যে আপনারা সবাই ভাগ্যবান। আমি বললাম আমিও ভাগ্যবান আপনাদের সাথে এখানে আসতে পেরে, এবং আপনারা আমাদের কথা শোনার জন্য এখানে বসেছেন। ধন্যবাদ। রাজীব বাবু এখানে পুরো ডিটেলস আপনাদের সামনে রেখেছেন যে সাংগঠনিক সবার আসল উদ্দেশ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যেভাবে উনি মার্গদর্শন দেখাচ্ছেন, এতদিন ধরে আমরা রাজনীতির যে পরিভাষা বা তার যে সংজ্ঞা, ডেফিনেশন আমরা শুনে আসছি, সেটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন ওনার কথা অনুসারে। এবং আমরা যদি আমার নিজের কথাও বলি, মনে হচ্ছে যে রাজনীতি করার জন্য অ্যাকচুয়ালি রাজনীতির প্রয়োজনই নেই। রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়। কালকে আমি দেখছিলাম যে কথাটা উনি ভোপাল থেকে কিছুদিন আগে উনি বলেছেন যে কারোর বাড়িতে জল যাবে, কারোর বাড়িতে বিজলি যাবে, কারোর বাড়িতে শৌচালয় যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবে, এর মধ্যে কিসের রাজনীতি? এর জন্য তো রাজনীতি করার প্রয়োজন নেই। রাস্তাঘাট উন্নয়ন হবে, কি রাজনীতি? তো এই যে বিষয়টা আমাদের বারবার আমরা বলি আমার বুথ শক্তিশালী বুথ। তো আমার বুথ শক্তিশালী বুথ, আমার বুথের মধ্যে আজকে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি বা আমাদের অমিত শাহজি বা অন্যান্য যত আমাদের গার্জিয়ানরা আছেন, যখন ত্রিপুরাতে আসেন আমাদের সাথে বসেন, বসার পর আমি ওইভাবে চিন্তা করছি যে আস্তে আস্তে এখানে রাজীববাবু বলছিলেন, যখন জিজ্ঞেস করছিলেন যে আপনি সাংগঠনিক সভা কি করেছেন, আমরাও সাংবিধানিকভাবে একটা জায়গায় আছি, মুখ্যমন্ত্রী আছি, বিভিন্ন জায়গায় যারা যারা এখানে আছেন জনপ্রতিনিধি হয়ে আমরা সাংবিধানিক যে ব্যবস্থাপনা তার সেই স্থানে আমরা আছি। কিন্তু প্রধানমন্ত্রী এসে এখানে সংগঠন নিয়ে কথা বলেন, আমাদের অমিত শাহ যে এখানে সংগঠনের কথা বলে, তাহলে এই যে লাস্ট ব্যক্তি আমাদের আছে যিনি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যে মেম্বার, উনি এই কাজটা কেন করবেন? ওনারও তো করাটা উচিত। দিল্লির থেকে ওনারা এসে করেন, আমরাও করছি, তো আপনারও করা উচিত। আলটিমেটলি তো সেই ঢেউটা কিন্তু বুথ স্তরেই যেতে হবে, সাংগঠনিক সভা, এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী যেসব কাজগুলো করছেন, আমাদের সরকার কি কি কাজগুলো করছেন সেগুলো বলা। এত বড় আমরা একটা যে 30,000 নতুন করে আবার ভাতা 2,000 টাকা করে প্রতি মাসে মাসে আমরা দিচ্ছি, প্রায় 4 লক্ষ লোকের উপরে আমাদের প্রায় এই ভাতা আমরা দিচ্ছি। ভারতবর্ষের আর কোথাও এরকম সোশিয়াল পেনশন কোথাও দেয় না। এটা মনে করানো, এটা আমাদের কাজ, বুথে গিয়ে বলা, এই কাজটা আমাদের করা উচিত। বেনিফিশিয়ারি যতগুলো বিষয় আছে, বেনিফিশিয়ারি বিষয়গুলো নিয়ে প্রতিটা বুথ ওয়াইজ, শক্তি কেন্দ্র ওয়াইজ, বুথ ওয়াইজে গিয়ে, এবং বুথে আমাদের 31 জনের যে সদস্যরা আছেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা করানো, যে তুমি কি কি কাজ করবে। আমরা ডায়েরি নিয়ে বসি না, আমাদের অভ্যেস নেই। ভারতীয় জনতা পার্টির এটা এমন একটা পার্টি যে অন্যান্য পার্টির তুলনায় এখানে কিন্তু খুব ডিসিপ্লিনের পার্টি। যে আজকে কি কি কথা হয়েছে ডেইলি যদি আপনি লিখে রাখেন, ডেট ওয়াইজ বার হিসাবে, কে কে আজকে
এখানে উপস্থিত ছিল, কে কি বলেছে। দেখবেন মাসের শেষে, বছরের শেষে একটা মহাভারত হয়ে যাবে। সবকিছু মাথায় থাকবে সেটা কিন্তু সম্ভব নয়। আমরা এটা করি না। কিন্তু আমরা দেখেছি দিল্লির থেকে বা আমাদের যে প্রভারী বা অন্যান্য যারা সাংগঠনিক যে মহামন্ত্রী বা মন্ত্রীরা এসেছিলেন, এত সুন্দর, এতে আপনার হাতের লেখাও কিন্তু ভালো হয়ে যাবে। যে লেখার যে অভ্যেস, যে কি বলেছেন কোনটা নেওয়া এবং সেটা সঠিক জায়গায় বলা, এবং তাতে করে আপনার জ্ঞান বৃদ্ধি কিন্তু অনেক হবে সাংগঠনিক দিক দিয়ে। আমরা এক এক সময় এক একটা নির্দেশ আমাদের যে পার্টির থেকে আমরা স্টেট কমিটির থেকে আমরা দিই যে প্রতি সপ্তাহে সমস্ত বুথে বুথে মিটিং হতে হবে, কিন্তু কিছুদিন হওয়ার পরে দেখা যায় এগুলো আবার প্রপারলি ফলো আপ হয়। মানে এত প্রোগ্রাম থাকে আমাদের, আপনাদেরও দোষ দিচ্ছি না বা আমারও আমাদের বলছি যে এত প্রোগ্রাম থাকে যে প্রোগ্রামের পর প্রোগ্রাম ওভারল্যাপিং হয়। কিন্তু একজন যদি মনে করে যে না আমি এটাকে শেষ করে তারপর আরেকটা প্রোগ্রাম, এর মধ্যেও কিন্তু প্যারালেলি আরেকটা প্রোগ্রাম নেওয়া যায়, তবেই কিন্তু সেই নেতা বা নেত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে। কাজ কে কত বেশি, তার ক্ষমতা কতটুকু, তার মধ্যে কিন্তু বোঝায়। আর আমাদের কার্যকর্তাদের পেহচানই হচ্ছে যে কাজের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে, কার্য পদ্ধতির মাধ্যমে। তো আমাদের বুথের কিন্তু শক্তিশালী করতে হবে। আমরা এবার 3% আমরা যারা কর্মচারী, আমাদের সরকার আসার পরে 3% আমরা দিয়ে দিয়েছি। যখন আমি মুখ্যমন্ত্রী হয়ে 5% আবার দিলাম, পরবর্তী সময়ে আবার 12% দিলাম, মানে 20% আমরা দিয়ে দিয়েছি। কোথায় এই বিষয়ে আমাদের কার্যকর্তারা বলবেন না? তাদেরকে গিয়ে বলা উচিত। কারণ বুথের মধ্যে অনেক কর্মচারী আছে, অনেক সময় ট্রান্সফারের বিষয় যখন আসে তখন দেখা যায় যে সব ব্যক্তিদের ওনারা ধরার পরে আমরা ট্রান্সফার বা তার পোস্টিং আমরা দিই, কিন্তু আসলে তার আইডেন্টিটি কি সেটা কিন্তু বুথের প্রেসিডেন্ট বা বুথের বা প্রতিষ্ঠা প্রমুখ যারা আছে ওরাই বলতে পারবে। আমাদের অনেক কিছু করার আছে, এখনো সেইভাবে ডিসিপ্লিন ওয়েতে আমরা যেতে পারিনি। তো সেইভাবে ওকে ধরে আমার কাজটা হয়ে যাবে, কিন্তু আমি মূল্যায়ন করলাম না, আমার সেই বুথের যারা নেতৃত্ব তাদের মূল্যায়ন করলাম না। এর জন্য আমার একটা ভাবনা চিন্তা আছে যে ট্রান্সফার পলিসি একটা করার চিন্তা ভাবনা আছে। আমাদের জেআরপিটির যে পরীক্ষা নিয়ে হয়েছে অনেকবার, যে পরীক্ষা শেষ হচ্ছে না, বলো পরীক্ষা খুব সত্তর, তার রেজাল্টও বেরোবে, আপনারা দেখবেন, অসুবিধা নেই। আমাদের যারা টেটের পরীক্ষা দিয়েছে সবার চাকরি হয়েছে। তো সরকার তো কাজ করছে, সবসময় কাজ করে, ডেভেলপমেন্ট তো আছেই, পাশাপাশি কাজগুলো করে। আমরা যখন বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেবই, এর মধ্যে দুমত অলরেডি রেডি আছে, সেটাও কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন কাজ শুরু হয়ে যাবে, খুব অল্প দিনের মধ্যে। আমাদের যুবকদের মধ্যে একটা সমস্যা যে আমাদের জন্য কিছু হচ্ছে না, একটা হতাশার ভাব। ভারতীয় জনতা পার্টিতে হতাশা করলে হবে না, এখানে তো কাজই হচ্ছে যে সমর্পণের ভাবনা নিয়ে আসতে হবে। তারপরেও আমরা যে এবার এটা 50 কোটি টাকা যুবকদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওদেরকে চাকরির বিষয়, এতদিন ধরে আমি দেখেছি যে স্কিল ডেভেলপমেন্ট, আমি তো ইচ্ছে করলে কাউকে চাকরি দিতে পারবো বা আমাদের সরকার দিতে পারবে। তো স্কিল ডেভেলপমেন্টের এবং প্রপার স্কিল ডেভেলপমেন্ট, তার জন্য আমরা ব্যবস্থা করছি। আগে দেখেছি যে সব স্কিল ডেভেলপমেন্ট হতো তাতে করে তাদের এমপ্লয়মেন্টের যে ক্যাম্পাস ইন্টারভিউ সেভাবে হতো না, ভালো হয় না, কারণ সেই তাদের যেভাবে তাদের সমৃদ্ধি করা উচিত ছিল সেই স্ট্যাটাসই নেই তাদের। এবার একদম এমন ভাবে আমরা করছি যাতে করে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছে তারা যেন সেই চাকরিটা পায়। এইভাবে আমরা করছি। যারা আমাদের মহিলা পুলিশদের সেই প্রায় কমপ্লিটের পথে এসেছে, প্রায় 1000-এর মতো
পুলিশ আমরা কনস্টেবল আমরা নিয়োগ করছি। একদিকে চাকরিও আছে, আবার আরেকদিকে আমাদের যাবে। এবার 27,000 কোটি টাকার উপরে এবার বাজেট আমরা রেখেছি। এর মধ্যে প্রায় 5,000 কোটি টাকার উপরে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে বাইরের থেকে যারা ইনভেস্টার বা আমাদের যদি আগামী দিন যদি আরো কিছু করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া হবে না। আমাদের এবার প্রায় স্বাস্থ্য খাতে প্রায় অ্যাবাউট 1600 থেকে 1700 কোটি টাকা আমরা রেখেছি। এই যে আজকে আপনাদের এখানে সাব ডিভিশনাল হসপিটালের উদ্বোধন হলো, 100টা আরো পিএসসি এবার বাজেটে রাখা হয়েছে। 100টা পিএসসি মহিলাদের যারা ভালো রেজাল্ট করবে, মেয়েরা, আমরা বলছি যে সশক্তিকরণের যে বিষয় বাচ্চা মেয়েদের, এবার স্কুটি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি। সে বাজেট আমরা রেখেছি। আগে সাইকেল দিতাম, প্রায় 1 লক্ষ সাইকেল আমরা ক্লাস 9-এ যারা পড়তো তাদের 1 লক্ষ সাইকেল দিয়েছি মেয়েদের। এবার 100 জনের মতো যারা ভালো রেজাল্ট করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তাদেরকে স্কুটি দেওয়া হবে। তো আমরা এইগুলো করছি আমরা, এবং আপনারা গর্বের সাথে বলতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি সরকার চালাচ্ছেন কেন্দ্রে, 9 বছরে কোন স্ক্যামের কোন আজও এই সরকারের উপর আসে। তদ্রুপ আমাদের সরকারের উপরও স্ক্যাম বলতে পারবে না যে ওটার মধ্যে স্ক্যাম হয়েছে। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। এর থেকে বড় পাওনা আর কি আছে? বুক ফুলিয়ে আপনি বলতে পারবেন। গত পরশুদিন আমার কাছে ওনারা এসেছিলেন, যে কমিউনিস্ট পার্টির আগের বিভিন্ন যারা মিনিস্টাররা ছিলেন, এমএলএরা ছিলেন, ওদের যে সংগঠন, তারা এসে আমার সাথে কথা বলেছেন। আমরা হার্স বই না, আমরা যারাই আসুক ওদের সাথে আমরা কথা বলি, ওনাদের সাথে ওনারা কথা বলেছেন, আমরাও কথা বলেছি বিভিন্ন বিষয়ে। হয়তোবা ওনাদের যে কথা, এর থেকে আমাদেরও অনেক বেশি লাভবান হতে পারি আমরা। এই যে একটা ফিলিংস, সেটা তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইবারের গত যে বিধানসভার ইলেকশন। ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন যারা বিরোধী দলে আছে ওরাও কোনোদিন ভাবেনি। আর আমরা যেটা ডিসিশন দিয়েছি, আমাদের মাননীয় সভাপতিও বারবার বলেছেন, হিংসার আশ্রয় নিব না, আমরাও আমাদের সরকারের তরফ থেকে বলেছি, এবং কোনো জায়গায় কোনো হিংসার আশ্রয় ছিল না। মানুষ আমাদের দিকে দেখে আমাদের বুঝতে চেষ্টা করে যে ওনাদের উপর বিশ্বাস আমাদের থাকে কিনা। আজকে প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাসটা কেন? এই কারণে যে এই লোকটা কোনোদিন মিথ্যে কথা বলবে না। সেইভাবে আমাদের সরকারও আমরা চেষ্টা করছি যে মিথ্যার আশ্বাস আমরা দেব না। ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ লাউডার দ্যান ওয়ার্ডস। কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এই যে কনফিডেন্স নিয়ে আমাদের বুথের যে কার্যকর্তারা, ওরা যদি যায়, সকালে উঠে অন্তত 1-2 বাড়িতে আমার যেতেই হবে। কারোর বাড়িতে বাড়ির লোক অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে, আমি যেটা বললাম যে রাজনীতি করার প্রয়োজন নেই। কি হয়েছে দিদি, শুনলাম আপনার বাড়ির হসপিটালে ভর্তি আছে। অসহায় অবস্থায় কিন্তু মানুষ তখন অনেককে পায় না। সেই জায়গায় হসপিটালে যাওয়া, খালি একটা হিউম্যান টাচ লাগে। পয়সা দিয়ে সবকিছু হয় না, চাকরি দিয়েও কিছু হয় না। তাহলে জোট আমলে, সুধীরবাবুর আমলে যে চাকরি দিয়েছে এবং যে পে স্কেল বাড়িয়েছিল, সেটা আগেও এখনো মানুষ মনে রাখে, কিন্তু থাকলো না। কিন্তু তো এইসব বাড়িতে যাওয়া, কারোর বাড়িতে কোনো বিয়োগ হয়েছে সেখানে পৌঁছে যাওয়া, কারোর স্কুলে ভর্তি হতে পারছে না। গত পরশুদিন আমার কাছে আইটিআই এর ক্র্যাক করেছে আমাদের দুটো ছেলে, আপনার একটা ছেলে আর একটা বয়, অত্যন্ত গরিব। একজনের তো মা বাড়িতে কাজ করে। আমি সাথে সাথে ব্যবস্থা করলাম, কারণ কোনো অবস্থায় এবং কোথায় আইআইটি সে বেনারসে পেয়েছে, আরেকজন আইআইটি বোম্বেতে পেয়েছে। ভাবুন, আপনি চিন্তা করুন। এবং এই সুপার 30 যে আমাদের প্রকল্প, তার মাধ্যমে তারা
যে ট্রেনিংটা পেয়েছে, যে কোচিংটা পেয়েছে, তাতে করে পেয়েছে। এইভাবে আমাদের ছেলে মেয়েরা এখন বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে। আমি ব্যবস্থা করেছি যে কোনো অবস্থায় যাতে তাদের পড়াশোনা ব্যাঘাত না করে। আমার প্রতি বুধবারে আমি আমার যে সরকারি বাসভবন সেখানে আমি বসি 10টা 10:30টার সময়। বহু লোক, সারা ত্রিপুরার লোক আসে, 1টা 2টো অব্দি কথা বলি। বেশিরভাগই 99% বলা যায় শুধু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে এখানেই ট্রিটমেন্ট হয়, কিন্তু দেখা যায় বাইরে চলে যায়। এখানে তো হসপিটালের বাইরে কিছু লোক বসে থাকে, যখনই বের হয়ে পড়ে আরেকখানে কিছু মানে শিলচরে চলে যায়। বুঝতে হবে এই লোকগুলো কারা, কেন করে এগুলো। কমিশনের তো বিষয় না, বড় বড় হসপিটালে এদের দালাল এগুলো আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের হসপিটালে এখন 9টা আপনার সুপার স্পেশালিটি এখন স্টার্ট হয়েছে। স্পেশালিস্টরা এখন প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় আছে, ডাক্তারদের সম্পূর্ণ আছে আমি বলছি। তারপরে এই ব্যবস্থা আমাদের আছে, নিউরো সার্জারি থেকে কার্ডিওভাস্কুলার সার্জারি থেকে আরম্ভ করে সবকিছু এখানে হচ্ছে এখন। ইউরোলজি, নিউরোলজি সবকিছু হচ্ছে। তো কেন বাইরে যাবে? আননেসে কিছু কথায় কথায় আইএলএস এ ভর্তি হয়ে যায়, প্রাইভেট হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়। আমি এখনো বলছি এই বিশ্বাস মানুষের মধ্যে আনতে হবে যে আমার ইমার্জেন্সি যখন দাঁড়ায় তখন কিন্তু এই নার্সিংহোমের সেই ক্ষমতা নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই তাকে বাঁচানো। ইমার্জেন্সি হলে তখন কিন্তু চলে যায় হসপিটালে। হসপিটালে সব ব্যবস্থা আছে আমাদের। 3 জায়গায় 3টা ডিস্ট্রিক্টে আমরা অলরেডি ট্রমা সেন্টার 3 লেভেলের আমরা ওপেন করেছি। আরেকটা ধর্মনগরে সেটাও ওপেন করার অপেক্ষায় আছে। তো ট্রমা সেন্টার থাকাতে একটা সুবিধা কি, যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা উপর থেকে পড়ে যাক, অ্যাট্রোসিটি, সোশিয়াল ভায়োলেন্স, তো এগুলো কিন্তু ইমার্জেন্সি লাগে একদম। তো আমরা চেষ্টা করছি যারা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করে, যাতে করে সাব ডিভিশনাল হসপিটাল থেকে যখন আসবে ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার না পড়ে। এবং আমরা করবোই। 2 মেডিকেল কলেজ আমবাসা তো আপনারা সবাই জানেন, অলরেডি এখানে একটা জায়গা স্থির হয়ে গেছে। বাইরের একটা পার্টি এসে আমাদের মোহ করেছে, সেখানে আমরা মেডিকেল কলেজ একবার যখন ভেবেছি হবে, সময় হয়তো বা লাগবে, বিভিন্ন সমস্যা, কিন্তু করতেই হবে। ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে। কালকে নার্সিং যে হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট ছিল, নার্সিং ইনস্টিটিউট, সেটাকে এখন কলেজ করেছে। সমস্ত জায়গায় ফার্মেসি কলেজ, এটা মেডিকেল হাব করার আমরা চিন্তা ভাবনা করছি। তো স্বাস্থ্য হোক, আমাদের ন্যাশনাল হাইওয়ের কথা বলে তো লাভ নেই, এত ভালো লাগছিল এখানে আসা। কিছুটা কাজ বাকি আছে। আমি ভাবছিলাম যে যখন সম্পূর্ণ হবে তখন কি চেহারা দাঁড়াবে। আমাদের এই ধলাই ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে নর্থ এবং যে ঊনকোটি ডিস্ট্রিক্ট, সেখানে মানে আমরা যখন চলবো গাড়ি দিয়ে তখন ভাবতেই পারবো না যে কোনো সময় এই জায়গার মধ্যে গাড়ি দিয়ে আসা মানে, এবং সময় যে লাগতো সেটা, সেই যখন সাবরুমে এখন যাই সেটা, সেই ফিলিংসটা এখন থেকে বুঝতে চেষ্টা করি। এবং একমাত্র সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। হীরা মডেল আমাদের দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে এবং 4টা রোপওয়ে, ইন্টারন্যাশনাল যে আমাদের এয়ারপোর্ট সেটা হয়েছে। এবং আধুনিক ত্রিপুরার যে রূপকার, ওনার নামে বীর বিক্রম কিশোরের নামে আমরা দিয়েছি। এখানে আমাদের জাতি জনজাতির মধ্যে একটা ফাটল ধরানোর অনেকে চেষ্টা করে, কিন্তু আমাদের এই সরকার আসার পর যেভাবে রাজন্যবর্গকে যেভাবে আমরা সম্মান দিচ্ছি সেটা কিন্তু এর আগে দেখা যায়নি। এবং বারবার আমরা বলছি ত্রিপ্রাসা এবং ইত্যাদি অনেক কিছু বলে, ঠিক আমরা যখন বাইরে যাই, আমার কি পরিচয়, আমরা ত্রিপুরাবাসী। আমি কি বলবো যে আমি বাংলার থেকে এসেছি? বলবো ত্রিপুরাবাসী।
তো এই যে আমরা জাতি জনজাতি সবাই একসাথে মিলে যখন আমরা কাজ করবো, তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। বিভিন্ন পরিকল্পনা আমাদের নিয়েছি। যারা ট্রাইবেল যারা ছেলে মেয়েরা আছে তাদের প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়। যারা মাইনরিটি আছে তাদেরকেও প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়। যারা ট্রাইবেল যারা আছে তাদেরকে স্পেশাল ছাত্রছাত্রীরা যারা তাদেরকে স্পেশাল আমরা কোচিং দেওয়ার ব্যবস্থা করছি। সব জায়গায় উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। ইন্টারনেটের কথা বলে তো লাভই নেই। ত্রিপুরাতে থার্ড স্ট্রংগেস্ট গেটওয়ে আমাদের ইন্টারনেট। রেল তো আমি রেলেই আছি, রেলে চললে মনেই হয় না যে ত্রিপুরাতে এই ধরনের রেল এখন চলছে। এত সুন্দর রেল হচ্ছে এবং সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। 12টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। কালকেও আমার সাথে ওরা রেলওয়ে ডিপার্টমেন্টের ওরা এসেছিল, বসেছিল আমার সাথে। আপনাদের এই দিক দিয়েও কিভাবে রেল আসবে এই বিষয়গুলো আমি কথা বলেছি। রাস্তাঘাটের বিষয়গুলো কথা হয়। তো পুরো যে অ্যাক্টিভ পলিসিতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেছেন সেই কাজটা কিন্তু করেছেন। তো সেই কথাগুলো বুথ লেভেলে আপনারা করবেন না। আমাদের সরকারের যে বিভিন্ন বেনিফিশিয়ারি আজকে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য যেভাবে 33% রিজার্ভেশনের কথা আমরা বলছি, এই কথাগুলো বলবেন না আপনারা। সেটাকে খালি মন্ডল অবধি চলবে, সেটা তো এই বুথে অবধি যেতে হবে। রাজীব বাবু যেটা বললেন যে আমাদের বাজেটের কি কি বিষয় এবার হয়েছে, 13টা স্কিমের কথা এবার আমরা 13টা স্কিম আমি ঘোষণা করেছি, সেগুলো অধ্যয়ন করা এবং বলা। এবং 9 বছরে প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন, সেই 3 তালাক থেকে আরম্ভ করে যেটা অ্যাবলিশ উনি করেছেন, অনেকে ভেবেছিল যে এটা করলে তো এখানে রাইট হয়ে যাবে। কোথায়? কোথাও রাইট নেই। 370 ধারা থেকে আরম্ভ করে সব কাশ্মীরে, আজকে কাশ্মীর আবার সে পুরনো তার যে মর্যাদা সেটা ফিরে পাচ্ছে, একমাত্র প্রধানমন্ত্রী সেটা করছেন। আমাদের যে আস্থা যে রাম মন্দির নির্মাণ, সেটাও হয়েছে। আমি এবার গেলাম যে আমাদের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানে, সেখানে সেই পার্লামেন্ট ভবনে ত্রিপুরার বাঁশের যে টাইল সেটা এখানে ফিট করা, মানে ভাবা যায় কোনোদিন, আমরা ভাবতে পারি কোনোদিন। শুনলাম বিহারের খুব সম্ভবত হাইকোর্টের ওখানেও সেই টাইলসের ইফ আই এম নট রং সেখানে লাগানো হয়েছে, বা রাজভবনে সেখানে লাগানো হয়েছে। তো ত্রিপুরাতে এখন এত বেশি আমাদের প্রায় 130 কোটি টাকার মতো এখন এইবারে অর্থ বছরে এক্সপোর্ট হয়েছে। বাংলাদেশের যে রেল লাইন যদি যোগ হয়ে যায় এবং আমাদের মৈত্রী সেতু যদি খুলে যায়, ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। একটা গেটওয়ে হবে সাউথ ইস্ট এশিয়া। সেজ হচ্ছে ওখানে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। সেখানে যারা ইনভেস্টর আছে, আমাদের ত্রিপুরার ইনভেস্টররা সেখানে যাবে। তো সব দিক দিয়ে ত্রিপুরার উন্নয়ন, ত্রিপুরার আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে মা বোনদের যে এসএইচজি গ্রুপের যে আমরা একটা বিরাট সাফল্য আমরা এনেছি, সেটা কিন্তু এখন দেখতে পাওয়া যায়। যে কারণে আমাদের 3% ভোট এবার আমরা বেশি পেয়েছি মা বোনদের থেকে। তো এই কথাগুলো নিয়ে খালি মানুষের কাছে যাওয়া আর কিছু না। আমি এখানে আজকের সাংগঠনিক সবাই একটা কথাই বলবো যে আমার বোধ শক্তিশালী বোধ। আমরা এই নিয়ে আগেও কিন্তু খুব চর্চা করেছি অনেকবার। আমরা অনেকে বড় বড় গায়ক গায়িকা আমরা দেখেছি, কিন্তু গান করে, খুব ভালো গান করে, কিন্তু ওদের দেখবেন সকালবেলা উঠেও সে রেওয়া সারে গামাপা কিন্তু রেওয়াজ করে। কারণ তাহলে ওই গানটা কিন্তু গলার যে স্বর সেটা কিন্তু ঠিক থাকে না। আমাদের ভূত যেহেতু বললাম, সে ভূতের মধ্যে আমাদের যেতে হবে বারবার। আমি মুখ্যমন্ত্রী, আমি একটা ভূতের লোক, মাননীয় সভাপতি এখানে ভূতের লোক, আমাদের পরিমল বাবু ভূতের লোক, আমাদের মাননীয় বিধায়ক উনিও ভূতের লোক। প্রতিটা ভূতে আমরা আছি, ওই ভূতই আমরা করি না। তারপরেও দেখা যায় যে আমার ভূত আমি হেরে ফেলেছি। আপনাদের 58টা ভূতের মধ্যে যা শুনলাম 30টা ভূতে আপনারা 33টা ভূতে আপনারা জয়ী হয়েছে। কেন বাকিগুলো ঠিক? এতগুলো বেনিফিশিয়ারি স্কিম, গোটারি হোক,
আপনার মৎস্য চাষীদের জন্য আমরা যে ব্যবস্থাপনা প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি এত টাকা দিচ্ছে, 14 ইনস্টলমেন্ট দিচ্ছে, ওদেরকে আপনারা ধরবেন না, জিজ্ঞেস করবেন না? আয়ুষ্মান কার্ড আমরা প্রায় 13 লক্ষকে আমরা দিয়েছি আয়ুষ্মান কার্ডে, আর বাকিগুলো এবার আমার যে মুখ্যমন্ত্রীর জন্য আরেকটু যোজনাতে 4.75 যে লোক যারা বাকি ছিল এর মধ্যে চলে আসবে। আমি আধিকারিককে বলেছি তাড়াতাড়ি করতে, সময় কম কাজ বেশি, এবং নিষ্ঠার সাথে একটা বুথের যে কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ যেভাবে কাজ করবে। আমি মুখ্যমন্ত্রী হয়েছি, এখানে রাজীব বাবু, এখানে আজকে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি, আমাদের জেলার সভাপতি, এমএলএ যেই থাকুক, ওই আলটিমেটলি ওই জায়গার মধ্যে নিষ্ঠার সাথে কাজ করা উচিত। আর সিন্ডিকেট না বানানো, বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কথা আসে কানে, এটাতে সবচেয়ে বেশি আমরা এত যে কাজ করি, সেই দুধের মধ্যে 1 ফোঁটা দিয়ে দিল আর কি, দুধ শেষ, এর থেকে দূরে থাকে। প্লিজ, নেশামুক্ত ত্রিপুরা ডাক দিয়েছি, সেটা অবশ্যই আমাদের করতে হবে। ধলাই জেলাতে আজকে পুলিশ, একটা মহিলা যে পুলিশ যে আপনার থানা, সেটা আজকে উদ্বোধন করলাম। 9টা পুলিশ মহিলা থানা এখানে উদ্বোধন হলো আজকে নিয়ে, 2টো হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্টে। সব ডিস্ট্রিক্টে আমরা বলেছিলাম করবো, মা বোনেরা যারা আছেন ওদের পক্ষে সুবিধা হবে। অনেক সময় অনেক জিনিস মহিলারা গিয়ে বলতে পারে না, কিন্তু মহিলা পুলিশ যদি থাকে তাহলে অনেকটা অনায়াসে বলা যায়। তো নেশামুক্ত ত্রিপুরা, প্লাস্টিক মুক্ত ত্রিপুরা, আর অনেকের, যেটা আমি এক জায়গায় বলেছি, মস্তিষ্কের মধ্যেও কিন্তু আবর্জনা আছে। আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, কিন্তু যাদের মস্তিষ্কের মধ্যে এই আবর্জনা আছে তারও পরিষ্কার করা উচিত, এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা বুথ লেভেলে আমরা এই কথাগুলো বলি। পণ্ডিত দীনদয়ালজির কথা শোনা, বুঝা, ওনার কথা, ওনার যে বইগুলো পড়া, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বইগুলো পড়া, এবং যাদের বিবেকানন্দজির সম্পর্কে জানা, ভালো কথা শুনলে তবেই ভালোভাবে চলা যাবে। অসৎ সংবাদ থেকে দূরে থাকা, তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার অনেক বছর টিকবে। আজকে আমরা আছি, আরেকজন আসবে, কিন্তু এই যে বেতন যেটা আমরা দেব, যেন ঠিক লোকের কাছে আমরা দিতে পারি। আমাদের চিন্তায় যেন না থাকে যে আমরা জিতবো, এই যে T20 খেলা আমরা খেলবো না আগামী দিন, কোন রকমের জেতা কেন, এমন করতে হবে যাতে করে 60টার মধ্যে অন্তত আমরা 50 আমরা আসন পাই। ক্যালকুলেশনে সমস্যা হয়, ম্যাথামেটিক্সের সমস্যা আছে, সেটা থাকবে, কিন্তু সেইভাবে একমাত্র আমার খুব ভালো লাগলো মনোজবাবু বললেন যে সংগঠনের দিকে উনি ডাটা দিয়ে বললেন যে কমলপুরে মানে সংগঠন এত মজবুত, উনি ডাটা দিয়ে প্রুভ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত এই খবরটা শুনে, আরো ভালো লাগলো। কে কোথায় থাকবে, আজকে আমি মন্ত্রী আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু যেভাবে আমাদের কার্যকর্তাদের যে চিন্তা ভাবনা, একটা কার্যকর্তার সম্মান একজন মন্ত্রী হলেই বা একজন বিধায়ক হলে তার সম্মান থাকবে সেরকম না, সম্মানের জায়গায় আছে। এবং পার্টি, আমাদের যারা গার্জিয়ান, তারা সব দেখে কি ওনারা যা নির্দেশ দেবেন আমার মাথা পেতে সেটা আমাদের নিতে হবে, এর মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত না। এটা নিয়ে কারোর কনফিউশন থাকা দরকার নেই, মন খারাপেরও দরকার নেই, আর কারোর জন্য কেউ করে না, টপেল করার বিষয় না। অনেক কারণে অনেক সময় এগুলো করতে হয়, কেন করে না আমাদের গার্জিয়ান যারা আছে তারা করে। আমি এখানে যারা আজকে অনেক কথা বলে ফেললাম, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। তো আমার বোধ শক্তিশালী বোধ, এই স্লোগানকে সামনে রেখে আপনারা সবাই যাবেন, আর সবসময় মিথ্যা কথা থেকে দূরে থাকবেন। এত সুন্দর মিথ্যা কথা বলে এক একজন, মিথ্যার যেমন পিএইচডি এখানে, মানে এতে কি সমস্যা হয় বোঝা যায় না, কে সত্য কথা বলছে বোঝা যায়। এই যে বললাম প্রধানমন্ত্রীজি যে কালচারটা পাল্টিয়েছে, যেভাবে কালচারটা পাল্টিয়েছে যে রাজনীতি, সেটা মিথ্যা কথা আমরা বলবো না, সৎ পথে চলার চেষ্টা করবো, তাইলে আর কিছু না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার,
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আমাদের যুব মোর্চার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধলাই জেলা যুব মোর্চার সম্মানিত সভাপতি এবং কমলপুর নগর পঞ্চায়েতের এবং স্টেট ডিস্ট্রিক্ট মন্ডল কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, বিজেপির বরিষ্ঠ সদস্য ও কার্যকর্তাগণ, মোর্চা প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট এবং এখানে শক্তি কেন্দ্রের ইনচার্জ, আমাদের বিভিন্ন স্তরের যারা বুথের থেকে শুরু করে সমস্ত যারা এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আজকের যে আলোচনা, সত্যি আমি এখানে বলা হচ্ছে যে আপনারা সবাই ভাগ্যবান। আমি বললাম আমিও ভাগ্যবান আপনাদের সাথে এখানে আসতে পেরে, এবং আপনারা আমাদের কথা শোনার জন্য এখানে বসেছেন। রাজীব বাবু এখানে পুরো ডিটেলস আপনাদের সামনে রেখেছেন যে সাংগঠনিক সবার আসল উদ্দেশ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যেভাবে উনি মার্গদর্শন দেখাচ্ছেন, এতদিন ধরে আমরা রাজনীতির যে পরিভাষা বা তার যে সংজ্ঞা, ডেফিনেশন আমরা শুনে আসছি, সেটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন ওনার কথা অনুসারে। এবং আমরা যদি আমার নিজের কথাও বলি, মনে হচ্ছে যে রাজনীতি করার জন্য অ্যাকচুয়ালি রাজনীতির প্রয়োজনই নেই। রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়। কালকে আমি দেখছিলাম যে কথাটা উনি ভোপাল থেকে কিছুদিন আগে উনি বলেছেন যে কারোর বাড়িতে জল যাবে, কারোর বাড়িতে বিজলি যাবে, কারোর বাড়িতে শৌচালয় যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবে, এর মধ্যে কিসের রাজনীতি? এর জন্য তো রাজনীতি করার প্রয়োজন নেই। রাস্তাঘাট উন্নয়ন হবে, কি রাজনীতি? তো এই যে বিষয়টা আমাদের বারবার আমরা বলি আমার বুথ শক্তিশালী বুথ। তো আমার বুথ শক্তিশালী বুথ, আমার বুথের মধ্যে আজকে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি বা আমাদের অমিত শাহজি বা অন্যান্য যত আমাদের গার্জিয়ানরা আছেন, যখন ত্রিপুরাতে আসেন আমাদের সাথে বসেন, বসার পর আমি ওইভাবে চিন্তা করছি যে আস্তে আস্তে এখানে রাজীববাবু বলছিলেন, যখন জিজ্ঞেস করছিলেন যে আপনি সাংগঠনিক সভা কি করেছেন, আমরাও সাংবিধানিকভাবে একটা জায়গায় আছি, মুখ্যমন্ত্রী আছি, বিভিন্ন জায়গায় যারা যারা এখানে আছেন, জনপ্রতিনিধি হয়ে আমরা সাংবিধানিক যে ব্যবস্থাপনা তার সেই স্থানে আমরা আছি। কিন্তু প্রধানমন্ত্রী এসে এখানে সংগঠন নিয়ে কথা বলেন, আমাদের অমিত শাহ যে এখানে সংগঠনের কথা বলে, তাহলে এই যে লাস্ট ব্যক্তি আমাদের আছে যিনি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যে মেম্বার, উনি এই কাজটা কেন করবেন? ওনারা তো করাটা উচিত। দিল্লির থেকে ওনারা এসে করেন, আমরাও করছি, তো আপনারাও করা উচিত। আলটিমেটলি তো সেই ঢেউটা কিন্তু বুথ স্তরেই যেতে হবে, সাংগঠনিক সভা, এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী যেসব কাজগুলো করছেন, আমাদের সরকার কি কি কাজগুলো করছেন সেগুলো বলা। এত বড় আমরা একটা যে 30,000 নতুন করে আবার ভাতা 2,000 টাকা করে প্রতি মাসে মাসে আমরা দিচ্ছি, প্রায় 4 লক্ষ লোকের উপরে আমাদের প্রায় এই ভাতা আমরা দিচ্ছি। ভারতবর্ষের আর কোথাও এরকম সোশিয়াল পেনশন কোথাও দেয় না। এটা মনে করানো, এটা আমাদের কাজ, বুথে গিয়ে বলা, এই কাজটা আমাদের করা উচিত। বেনিফিশিয়ারি যতগুলো বিষয় আছে, বেনিফিশিয়ারির বিষয়গুলো নিয়ে প্রতিটা বুথ ওয়াইজ, শক্তি কেন্দ্র ওয়াইজ, বুথ ওয়াইজে গিয়ে
এবং বুথে আমাদের 31 জনের যে সদস্যরা আছেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা করানো, যে তুমি কি কি কাজ করলে। আমরা ডায়েরি নিয়ে বসে আমাদের অভ্যেস নেই। ভারতীয় জনতা পার্টির এটা এমন একটা পার্টি যে অন্যান্য পার্টির তুলনায় এখানে কিন্তু খুব ডিসিপ্লিনের পার্টি আমাদের, যে আজকে কি কি কথা হয়েছে ডেইলি যদি আপনি লিখে রাখেন ডেট ওয়াইজ বার হিসাবে কে কে আজকে এখানে উপস্থিত ছিল, কে কি বলেছে, দেখবেন মাসের শেষে বছরের শেষে একটা মহাভারত হয়ে যাবে। সবকিছু মাথায় থাকবে সেটা কিন্তু সম্ভব নয়। আমরা এটা করি না। কিন্তু আমরা দেখেছি দিল্লির থেকে বা আমাদের যে প্রভারী বা অন্যান্য যারা সাংগঠনিক যে মহামন্ত্রী বা মন্ত্রীরা এসেছিলেন, এত সুন্দর এতে আপনার হাতের লেখাও কিন্তু ভালো হয়ে যাবে। যে লেখার যে অভ্যেস, কি বলেছেন কোনটা নেওয়া এবং সেটা সঠিক জায়গায় বলা, এবং তাতে করে আপনার জ্ঞান বৃদ্ধি কিন্তু অনেক হবে সাংগঠনিক দিক থেকে। আমরা এক এক সময় এক একটা নির্দেশ আমাদের যে পার্টির থেকে আমরা স্টেট কমিটির থেকে আমরা দিই, যে প্রতি সপ্তাহে সমস্ত বুথে বুথে মিটিং হতে হবে, কিন্তু কিছুদিন হওয়ার পরে দেখা যায় এগুলো আবার প্রপারলি ফলো আপ হয়। মানে এত প্রোগ্রাম থাকে আমাদের, আপনাদেরও দোষ দিচ্ছি না বা আমারও আমাদের বলছি যে এত প্রোগ্রাম থাকে যে প্রোগ্রামের পর প্রোগ্রাম ওভারল্যাপিং হয়। কিন্তু একজন যদি মনে করে যে না আমি এটাকে শেষ করে তারপর আরেকটা প্রোগ্রাম, এর মধ্যেও কিন্তু প্যারালেলি আরেকটা প্রোগ্রাম নেওয়া যায়, তবেই কিন্তু সেই নেতা বা নেত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে। কাজ কে কত বেশি, তার ক্ষমতা কতটুকু, তার মধ্যে কিন্তু বোঝায়। আর আমাদের কার্যকর্তাদের কাজ পেহচানই হচ্ছে যে কাজের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে, কার্য পদ্ধতির মাধ্যমে। তো আমাদের বুথের কিন্তু শক্তিশালী করতে হবে। আমরা এবার 3% আমরা যারা কর্মচারী, আমাদের সরকার আসার পরে 3% আমরা দিয়ে দিয়েছি। যখন আমি মুখ্যমন্ত্রী হয়ে 5% আবার দিলাম, পরবর্তী সময় আবার 12% দিলাম, মানে 20% আমরা দিয়ে দিয়েছি। কোথায় এই বিষয়ে আমাদের কার্যকর্তারা বলবেন না? তাদেরকে গিয়ে বলা উচিত। কারণ বুথের মধ্যে অনেক কর্মচারী আছে, অনেক সময় ট্রান্সফারের বিষয় যখন আসে তখন দেখা যায় যে সব ব্যক্তিদের ওনারা ধরার পরে আমরা ট্রান্সফার বা তার পোস্টিং আমরা দিই, কিন্তু আসলে তার আইডেন্টিটি কি সেটা কিন্তু বুথের প্রেসিডেন্ট বা বুথের বা প্রতিষ্ঠা প্রমুখ যারা আছে ওরাই বলতে পারবে। আমাদের অনেক কিছু করার আছে, এখনো সেইভাবে ডিসিপ্লিন হয়েছে আমরা যেতে পারিনি। তো সেই ভাবলো ওকে ধরে আমার কাজটা হয়ে যাবে, কিন্তু আমি মূল্যায়ন করলাম না, আমার সেই বুথের যারা নেতৃত্ব তাদের মূল্যায়ন করলাম না। এর জন্য আমার একটা ভাবনা চিন্তা আছে যে ট্রান্সফার পলিসি একটা করার চিন্তা ভাবনা আছে। আমাদের জেআরবিটির যে পরীক্ষা নিয়ে হয়েছে অনেকবার, যে পরীক্ষা শেষ হচ্ছে না, হলো পরীক্ষা খুব সত্তর, আর রেজাল্টও বেরোবে, আপনারা দেখবেন, অসুবিধা নেই। আমাদের যারা টেটের পরীক্ষা দিয়েছে সবার চাকরি হয়েছে। তো সরকার তো কাজ করছে, সবসময় কাজ করে, ডেভেলপমেন্ট তো আছেই, পাশাপাশি কাজগুলো করে। আমরা যখন বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেবই, এর মধ্যে দুমত অলরেডি রেডি আছে, সেটাও কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন কাজ শুরু হয়ে যাবে, খুব অল্প দিনের মধ্যে। আমাদের যুবকদের মধ্যে একটা সমস্যা যে আমাদের জন্য কিছু হচ্ছে না, এটা হতাশার ভাব। ভারতীয় জনতা পার্টিতে হতাশা করলে হবে না, এখানে তো কাজই হচ্ছে যে সমর্পণের ভাবনা নিয়ে আসতে হবে। তারপরেও আমরা যে এবার এটা 50 কোটি টাকা যুবকদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওদেরকে চাকরির বিষয়, এতদিন ধরে আমি দেখেছি যে স্কিল ডেভেলপমেন্ট, আমি তো ইচ্ছে করলে কাউকে চাকরি দিতে পারবো বা আমাদের সরকার দিতে পারবে। তো স্কিল ডেভেলপমেন্টের এবং প্রপার স্কিল ডেভেলপমেন্ট, তার জন্য আমরা ব্যবস্থা করছি। আগে দেখেছি যে সব স্কিল ডেভেলপমেন্ট হতো তাতে করে তাদের এমপ্লয়মেন্টের যে ক্যাম্পাস ইন্টারভিউ সেভাবে হতো না, ভালো হয় না, কারণ সেই
তাদের যেভাবে তাদের সমৃদ্ধি করা উচিত ছিল সেই স্ট্যাটাসই নেই তাদের। এবার একদম এমন ভাবে আমরা করছি যাতে করে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছে তারা যেন সেই চাকরিটা পায়। এইভাবে আমরা করছি। যারা আমাদের মহিলা পুলিশদের সেই প্রায় কমপ্লিটের পথে এসেছে, প্রায় 1000-এর মতো পুলিশ আমরা কনস্টেবল আমরা নিয়োগ করছি। একদিকে চাকরিও আছে, আবার আরেকদিকে আমাদের যাবে। এবার 27,000 কোটি টাকার উপরে এবার বাজেট আমরা রেখেছি। এর মধ্যে প্রায় 5,000 কোটি টাকার উপরে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে বাইরের থেকে যারা ইনভেস্টার বা আমাদের যদি আগামী দিন যদি আরো কিছু করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া হবে না। আমাদের এবার প্রায় স্বাস্থ্য খাতে প্রায় অ্যাবাউট 1600 থেকে 1700 কোটি টাকা আমরা রেখেছি। এই যে আজকে আপনাদের এখানে সাব ডিভিশনাল হসপিটালের উদ্বোধন হবে, 100টা আরো পিএসসি এবার বাজেটে রাখা হয়েছে। 100টা পিএসসি মহিলাদের যারা ভালো রেজাল্ট করবে মেয়েরা, আমরা বলছি যে সশক্তিকরণের যে বিষয় বাচ্চা মেয়েদের, এবার স্কুটি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি। সে বাজেট আমরা রেখেছি। আগে সাইকেল দিতাম, প্রায় 1 লক্ষ সাইকেল আমরা ক্লাস 9-এ যারা পড়তো তাদের 1 লক্ষ সাইকেল দিয়েছি মেয়েদের। এবার 100 জনের মতো যারা ভালো রেজাল্ট করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদেরকে স্কুটি দেওয়া হবে। তো আমরা এইগুলো করছি আমরা, এবং আপনারা গর্বের সাথে বলতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি সরকার চালাচ্ছেন কেন্দ্রে, 9 বছরে কোন স্ক্যামের কোন আজও এই সরকারের উপর আসে। তদ্রুপ আমাদের সরকারের উপর স্ক্যাম বলতে পারবে না যে ওটার মধ্যে স্ক্যাম হয়েছে। স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। এর থেকে বড় পাওনা আর কি আছে? বুক ফুলিয়ে আপনি বলতে পারবেন। গত পরশুদিন আমার কাছে ওনারা এসেছিলেন, যে কমিউনিস্ট পার্টির আগের বিভিন্ন যারা মিনিস্টাররা ছিলেন, এমএলএরা ছিলেন, ওদের যে সংগঠন, তারা এসে আমার সাথে কথা বলেছেন। আমরা হার্স বই না, আমরা যারাই আসুক ওদের সাথে আমরা কথা বলি, ওনাদের সাথে ওনারা কথা বলেছেন, আমরাও কথা বলেছি বিভিন্ন বিষয়ে। হয়তোবা ওনাদের যে কথা, এর থেকে আমাদেরও অনেক বেশি লাভবান হতে পারি আমরা। এই যে একটা ফিলিংস, সেটা তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইবারের গত যে বিধানসভার ইলেকশন। ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন যারা বিরোধী দলে আছে ওরাও কোনোদিন ভাবেনি। আর আমরা যেটা ডিসিশন দিয়েছি, আমাদের মাননীয় সভাপতিও বারবার বলেছেন হিংসার আশ্রয় নিব না, আমরাও আমাদের সরকারের তরফ থেকে বলেছি, এবং কোনো জায়গায় কোনো হিংসার আশ্রয় ছিল না। মানুষ আমাদের দিকে দেখে আমাদের বুঝতে চেষ্টা করে যে ওনাদের উপর বিশ্বাস আমাদের থাকে কিনা। আজকে প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাসটা কেন? এই কারণে যে এই লোকটা কোনোদিন মিথ্যে কথা বলবে না। সেইভাবে আমাদের সরকারও আমরা চেষ্টা করছি যে মিথ্যার আশ্বাস আমরা দেব না। ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ লাউডার দ্যান ওয়ার্ডস। কাজের মাধ্যমে আমাদের পরিচয়। এই যে কনফিডেন্স নিয়ে আমাদের বুথের যে কার্যকর্তারা ওরা যদি যায়, সকালে উঠে অন্তত 1-2 বাড়িতে আমার যেতেই হবে। কারোর বাড়িতে বাড়ির লোক অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। আমি যেটা বললাম যে রাজনীতি করার প্রয়োজন নেই। কি হয়েছে দিদি, শুনলাম আপনার বাড়ির মুখ হসপিটালে ভর্তি আছে। অসহায় অবস্থায় কিন্তু মানুষ তখন অনেককে পায় না। সেই জায়গায় হসপিটালে যাওয়া, খালি একটা হিউম্যান টাচ লাগে। পয়সা দিয়ে সবকিছু হয় না, চাকরি দিয়েও কিছু হয় না। তাহলে জোট আমলে, সুধীরবাবুর আমলে যে চাকরি দিয়েছে এবং যে পে স্কেল বাড়িয়েছিল, সেটা আগেও এখনো মানুষ মনে রাখে, কিন্তু থাকলো না। কিন্তু তো এইসব বাড়িতে যাওয়া, কারোর বাড়িতে কোনো বিয়োগ হয়েছে, সেখানে কারোর স্কুলে ভর্তি হতে পারছে না। গত পরশুদিন আমার কাছে ITI এর
ক্র্যাক করেছে আমাদের দুটো ছেলে, ছেলিয়াপুরার একটা ছেলে আর একটা কোয়াই, অত্যন্ত গরিব। একজনের তো মা বাড়িতে কাজ করে। আমি সাথে সাথে ব্যবস্থা করলাম, কারণ কোনো অবস্থায় এবং কোথায় আইআইটি সে বেনারসে পেয়েছে, আরেকজন আইআইটি বোম্বেতে পেয়েছে। ভাবুন, আপনি চিন্তা করুন। এবং এই সুপার 30 যে আমাদের প্রকল্প, তার মাধ্যমে তারা যে ট্রেনিংটা পেয়েছে, যে কোচিংটা পেয়েছে, তাতে করে পেয়েছে। এইভাবে আমাদের ছেলে মেয়েরা এখন বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে। আমি ব্যবস্থা করেছি যে কোনো অবস্থায় যাতে তাদের পড়াশোনা ব্যাঘাত না করে। আমার প্রতি বুধবারে আমি আমার যে সরকারি বাসভবন, সেখানে আমি বসি 10টা সাড়ে 10টার সময়। বহু লোক, সারা ত্রিপুরার লোক আসে, 1টা 2টো অব্দি কথা বলি। বেশিরভাগই 99% বলা যায় শুধু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম হয়। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে এখানেই ট্রিটমেন্ট হয়, কিন্তু দেখা যায় বাইরে চলে যায়। এখানে তো হসপিটালের বাইরে কিছু লোক বসে থাকে, যখনই বের হয়ে বলে আর এখানে কিছু মানে শিলচরে চলে যায়। বুঝতে হবে এই লোকগুলো কারা, কেন করে এগুলো। কমিশনের তো বিষয় না, বড় বড় হসপিটালে এদের দালাল এগুলো আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের হসপিটালে এখন 9টা আপনার সুপার স্পেশালিটি এখন স্টার্ট হয়েছে। স্পেশালিস্টরা এখন প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় আছে, ডাক্তারদের সম্পূর্ণ আছে আমি বলছি। তারপরে এই ব্যবস্থা আমাদের আছে, নিউরো সার্জারি থেকে কার্ডিওভাস্কুলার সার্জারি থেকে আরম্ভ করে সবকিছু এখানে হচ্ছে এখন। ইউরোলজি, নিউরোলজি সবকিছু হচ্ছে। তো কেন বাইরে যাবে? আননেসেসারি কিছু কথায় কথায় আইএলএসে ভর্তি হয়ে যায়, প্রাইভেট হসপিটালে, নার্সিংহোমে ভর্তি হয়। আমি এখনো বলছি, বিশ্বাস মানুষের মধ্যে আনতে হবে যে আমার ইমার্জেন্সি যখন দাঁড়ায়, তখন কিন্তু এই নার্সিংহোমে সেই ক্ষমতা নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার নাই তাকে বাঁচানো। ইমার্জেন্সি হলে তখন কিন্তু চলে যায় হসপিটালে। হসপিটালে সব ব্যবস্থা আছে আমাদের। তিন জায়গায়, 3টা ডিস্ট্রিক্টে আমরা অলরেডি ট্রমা সেন্টার 3 লেভেলে আমরা ওপেন করেছি। আরেকটা ধর্মনগরে, সেটাও ওপেন করার অপেক্ষায় আছে। তো ট্রমা সেন্টার থাকাতে একটা সুবিধা কি, যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা উপর দিকে পড়ে যাক, অ্যাট্রোসিটি, সোশিয়াল ভায়োলেন্স, তো এগুলো কিন্তু ইমার্জেন্সি লাগে একদম। তো আমরা চেষ্টা করছি যারা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করে, যাতে করে সাব ডিভিশনাল হসপিটাল থেকে যখন আসবে ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার না পড়ে। এবং আমরা করবোই। দুটো মেডিকেল কলেজ আমবাসা তো আপনারা সবাই জানেন, অলরেডি এখানে একটা জায়গা স্থির হয়ে গেছে। বাইরের একটা পার্টি এসে আমাদের মোহ করেছে, সেখানে আমরা মেডিকেল কলেজ একবার যখন ভেবেছি হবে, সময় হয়তো বা লাগবে, বিভিন্ন সমস্যা, কিন্তু করতেই হবে। ডেন্টাল কলেজ এই বছর থেকে শুরু হচ্ছে। কালকে নার্সিং যে হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট ছিল, নার্সিং ইনস্টিটিউট, সেটাকে এখন কলেজ করেছে। সমস্ত জায়গায় ফার্মেসি কলেজ, এটা মেডিকেল হাব করার আমরা চিন্তা ভাবনা করছি। তো স্বাস্থ্য হোক, আমাদের ন্যাশনাল হাইওয়ের কথা বলে তো লাভ নেই। এত ভালো লাগছিল এখানে আসা, কিছুটা কাজ বাকি আছে। আমি ভাবছিলাম যে যখন সম্পূর্ণ হবে তখন কি চেহারা হবে। আমাদের এই ধলাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের নর্থ এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট, সেখানে মানে আমরা যখন চলবো গাড়ি, তখন ভাবতেই পারবো না যে সময় গাড়ি দিচ্ছে, মানে সময় যে সেটা সেই যখন শোরুমে এখন যাই, সে ফিলিংটা এখন থেকে বুঝতে পারে। একমাত্র সেটা সব হয়েছে প্রধানমন্ত্রী মডেল আমাদের দিয়ে, ন্যাশনাল হাইওয়ে আর একটা ন্যাশনাল হাইওয়ে এবং 4টা রোপওয়ে, ইন্টারন্যাশনাল যে আমাদের এয়ারপোর্ট সেটা হয়েছে। এবং আধুনিক ত্রিপুরা যে রূপটা নামে বিক্রম কিশোরের নামে আমরা যেখানে আমাদের জাতির মধ্যে একটা ফুল ধরানোর অনেকে চেষ্টা করি, কিন্তু আমাদের এই সরকার আসার পর কিভাবে রাজ্য
রাজন্যকে যেভাবে আমরা সম্মান দিচ্ছি সেটা কিন্তু এখানে দেখা নেই। এবং বারবার আমরা ত্রিপুরা ইত্যাদি কিছু বলে ঠিক আমরা যখন বাইরে যাই আমার কি কিছু আমরা ত্রিপুরাবাসী, আমি বলবো যে আমি বাংলা থেকে এসেছি, বলবো ত্রিপুরাবাসী। তো এই যে আমরা জাতি জনজাতি সবাই একসাথে যখন আমরা কাজ করতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। বিভিন্ন পরিকল্পনা আমাদের নিয়ে, যারা ট্রাইবেল ছেলে মেয়েরা তাদের প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া, যারা মাইনরিটি আছে তাদেরকেও প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হয়, যারা ট্রাইবেল যারা তাদেরকে স্পেশাল ছাত্রীরা যারা তাদেরকে স্পেশাল আমরা কোচিং দেওয়ার ব্যবস্থা করছি। সব জায়গায় উন্নয়ন উন্নয়ন ইন্টারনেটের কথা বলে তো লাভ, পুরাদের থার্ড স্ট্রংগেস্ট গেটওয়ে আমাদের ইন্টারনেট। রেল তো আমি রেলেই আসি, রেলে চলে মনেই হয় না যে ত্রিপুরাতে এই ধরনের রেল চলছে, এত সুন্দর রেল এবং সবকিছুই মানে প্রধানমন্ত্রী জি ওটা এক্সপ্রেস এই যাচ্ছে। আজও আমার সাথে ওনারা রেলওয়ে ডিপার্টমেন্টের ওরা এসেছিল আমার সাথে, আপনাদের এদিকেও কিভাবে রেল এই বিষয়গুলো কথা বলেছি, রাস্তাঘাটের বিষয়গুলো কথা। তো পুরো পলিসিতে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছে এই কাজটা কিন্তু এই কথাগুলো আপনারা বলবেন। আমাদের সরকারের বিভিন্ন বেনিফিশিয়ারি আজকে উইমেন এমপাওয়ারমেন্টের জন্য যেভাবে 30% রিজার্ভেশন কথা আমরা বলছি, এগুলো বলবেন না, সেটাকে খালি মনোবৃত্তি চলবে, সেটা যদি বুঝতে বুঝতে যেত। বাবু যেটা বললেন যে আমাদের বাজেটের কি বিষয় হয়ে 13টা স্কিমের এবার 13টা স্কিম ঘোষণা করেছে, সেগুলো অধ্যয়ন করা বলা এবং 9 বছর প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন সেই 3 তারিখ থেকে আরম্ভ করে দেয় বলে শুনেছেন। অনেকে ভেবেছিল যে এটা করলে তো এখানে রাইট হয়ে যাবে, কোথায় 70 দ্বারা আরম্ভ করে সব কাশ্মীর আবার সেখানে তার মর্যাদা সেটা পাচ্ছে প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে আমাদের আস্থা যে রাম মন্দির সেটাও হয়েছে। আমি এবার গেলাম আমাদের নতুন পার্লামেন্ট ভবন নতুন অনুষ্ঠানে, সেখানে সেই পার্লামেন্ট ভবনে ত্রিপুরা বাসের যে টাইল সেটা মানে ভাবা যায় না, আমরা ভাবতে পারি। শুনলাম বিহারের হাইকোর্টের ওখানে সেই সেখানে লাগানো হয়েছে বা রাজভবনে সেখানে লাগানো হয়েছে। তো ত্রিপুরাতে এতই আমাদের প্রায় 130 কোটিটার মতো এখন এই অর্থ বছরে এক্সপোর্ট হয়েছে। বাংলাদেশের রেল লাইন যোগ হয়ে যায় এবং আমাদের যদি খুলে যায় পুরো চেহারাই পাবে। এটা গেটওয়ে হবে সাউথ এশিয়া, স্পেশালি ইকোনমিক হচ্ছে। সেখানে যারা ইনভেস্টর আছে আমাদের ত্রিপুরার ইনভেস্টর সেখানে যাবে। সব দিক দিয়ে ত্রিপুরার উন্নয়ন, ত্রিপুরার আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে মাদের এসসি গ্রুপের যে আমরা একটা বিরাট সাফল্য রয়েছে সেটা কিন্তু দেখতে পাবো। কারণ আমাদের 3% ভোট এবার আমরা পেয়েছি। এই কথাগুলো নিয়ে খালি মানুষের কাছে যাওয়া আর কিছু না। আমি এখানে আজকে সবাই এক কথাই বলবো যে আমার বহু শক্তিশালী তাই নিয়ে আগেও কিন্তু চর্চা করি অনেকবার। আমরা ওকে বড় বড় গায়ককে আমরা দেখেছি, গান করে খুব ভালো না, কিন্তু ওদের দেখবে সকাল উঠেও সে রেওয়াজ আরে গামাপা কিন্তু রেওয়াজ করে, কারণ তাহলে ওই গানটা কিন্তু বলার যে স্বর সেটা একটু ঠিক থাকে। আমাদের ভূত কিছু বললাম সে ভূতের মধ্যে আমাদের চলে বারবার। আমি মুখ্যমন্ত্রী একটা ভূতের লোক, মানে সভাপতি ভূতের, আমাদের পরিমল ভূতের লোক,
আমাদের মাননীয় বিধায়ক বুথের লোক, প্রতিটা বুথে আছে, ওই বুথে আমরা করি না। তারপরে দেখা যায় বুথ আমি হেরে গেছি। আমরা 58টা বুথের মধ্যে যা শুনলাম 30টা বুথে আপনারা 30টা বুথে জয়েছে। কেন এর কোনো বেনিফিশিয়ারি গোটে আপনার চাষিদের জন্য আমরা যে ব্যবস্থা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি এত টাকা দিচ্ছে, 40 ইনস্টলমেন্ট দিচ্ছে, ওদেরকে আপনারা ধরেন না, জিজ্ঞেস করবেন না। আয়ুষ্মান কার্ড প্রায় 17 লক্ষকে আমরা দিয়েছি আয়ুষ্মান কার্ড। বাকিগুলো এবার যে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা 4.5 লোক যারা বাকি ছিল এর ভিতরে আমি আগেরকে বলেছি তাড়াতাড়ি করতে, সময় কম বেশি, নিষ্ঠার সাথে একটা বুথের যে কার্যকর্তা পৃষ্ঠাভূম যেভাবে কাজ করবে। মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী হয়েছি, এখানে রাজ্যবাবু, এখানে আজকে ত্রিপুরা প্রদেশ জেপির সভাপতি, আমাদের জেলা সভাপতি, এমএলএ যেই থাকে ওই আলটিমেটলি ওই জায়গাতে নিষ্ঠার সাথে কাজ করা উচিত। আর সিন্ডিকেট না, বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কথা আসে, সবচেয়ে বেশি আমরা এত যে কাজ করি সেই দুধের মধ্যে একটা এর থেকে ঘুরে থাকে। প্লিজ ত্রিপুরাটা দিয়েছি, সেটা অবশ্যই আমাদের করতে হবে। ধলাই জেলাতে পুলিশ মহিলা যে পুলিশ যে থানা, সেটা আজকে উদ্বোধন করলাম। নট পুলিশ মহিলা থানায় উদ্বোধন হলো, আমি দুটো হয়েছে ডিস্ট্রিক্টে, সব ডিস্ট্রিক্টে আমরা পরিচালন করবো। যারা আছেন ওদেরকে সুবিধা হবে। অনেক সময় অনেক জিনিস মহিলারা কি বলতে পারে না, কিন্তু মহিলা পুলিশ যদি থাকে অনেকটা অনায়াস হওয়া যায়। তো নেশামুক্ত ত্রিপুরা, প্লাস্টিক তো ত্রিপুরা, অনেকের যেটা আমি বলেছি মস্তিষ্কের দিকেও কিন্তু আগুন আছে। আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, কিন্তু যাদের মস্তিষ্কের মধ্যে এই আবর্জনা আছে আরো পরিষ্কার করা উচিত। এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা বুথ লেভেলে এই কথা বলব। দীনদয়াল কথা শোনা, বুঝা, ওনার কথা, ওনার বইগুলো পড়া, ডক্টর শ্যামাপ্রসাদ যে বইগুলো পড়া, এবং সবকে জানা, ভালো কথা শুনে তবেই ভালো হতে হবে, অসংখ্য থেকে দূরে থাকে। তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার অনেক বছর টিকবে, আমরা আছি আগে থাকবে। কিন্তু এই যে বেতন যেটা আমরা দেব যেন ঠিক ঠিক কাছে আমরা দিতে হবে। চিন্তায় না থাকে যে আমরা এই যে টি20 খেলা খেলবো না কেন, কোন রকম জেতা কেন এবার তো হবে, যাতে করে 60টার মধ্যে আমরা দিই। ক্যালকুলেশনের সমস্যা হয়, ম্যাথমেটিক্সের সমস্যা আছে, এটা থাকবে। সেইভাবে একমাত্র আমার খুব ভালো মনোযোগ বললেন যে সংগঠনিক যেমন ডাটা দিয়ে বললেন, কমলপুরে মানে সংগঠন এত মজবুত, উনি ডাটা দিয়ে বলতেছে, অত্যন্ত আনন্দিত। এই খবরটা নিয়ে আরো ভালো লাগলো। কে এখানে থাকবে, আজকে মন্ত্রী আছে, কালকে মাথা কাটবে, যেভাবে আমাদের কার্যকর্তাদের যে চিন্তা, কার্যকর্তার সম্মান একজন মন্ত্রী হলেই বা একজন বিধায়ক তার সম্মান থাকবে, সম্মানের জায়গা আছে। এবং পার্টি আমাদের যারা গার্জিয়ান তারা সব কি তারা যা নির্দেশ মাথা পেতে সেটা আমাদের হবে, এদের কোনো দ্বিমত থাকা উচিত। এটি কারোর প্রয়োজন থাকা দরকার, মন কারোর দরকার, আর কারোর জন্য করে না, করার বিষয় না। অনেক কারণ অনেক সময় কেন করে না আমাদের যারা আছে। আমি এখানে যারা আজকে অনেক কথা বলে ফেললাম, আমার একটা প্রোগ্রামে যে হবে, আমার বোধ শক্তিশালী বোধ স্লোগানকে সামনে রেখে আপনারা সবাই জানেন। আর সব মিথ্যা কথা থেকে দূরে থাকে। এত সব মিথ্যা কথা বলে এক একজন
বললাম প্রধানমন্ত্রী যে কালচারটা পাঠিয়েছে, যেভাবে কালচারটা পাঠিয়েছে যে রাজনীতি, সেটা মিথ্যাটা আমরা বলবো, সত্যে চলার চেষ্টা করলে সবাইকে ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আমাদের যুব মোর্চার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার তোলার জন্য আমি অনুরোধ করছি। ধলাই জেলা যুব মোর্চার সম্মানিত সভাপতি এবং বোলপুর নগর পঞ্চায়েত এবং স্টেট ডিস্ট্রিক্ট মন্ডল কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, বিজেপির বরিষ্ঠ সদস্য ও কার্যকর্তাগণ, মোর্চা প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট এবং এখানে শক্তি কেন্দ্রের ইনচার্জ, আমাদের বিভিন্ন স্তরের যারা বুথের থেকে শুরু করে সমস্ত যারা এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আজকের যে আলোচনা, সত্যি আমি এখানে বলা হচ্ছে যে আপনারা সবাই ভাগ্যবান। আমি বললাম আমিও ভাগ্যবান আপনাদের সাথে এখানে আসতে পেরে, এবং আপনারা আমাদের কথা শোনার জন্য এখানে বসেছেন। ধন্যবাদ রাজীব বাবু, এখানে পুরো ডিটেলস আপনাদের সামনে রেখেছেন যে সাংগঠনিক সবার আসল উদ্দেশ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যেভাবে উনি মার্গদর্শন দেখাচ্ছেন, এতদিন ধরে আমরা রাজনীতির যে পরিভাষা বা তার যে সংজ্ঞা, ডেফিনেশন আমরা শুনে আসছি, সেটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন ওনার কথা অনুসারে। এবং আমরা যদি আমার নিজের কথাও বলি, মনে হচ্ছে যে রাজনীতি করার জন্য অ্যাকচুয়ালি রাজনীতির প্রয়োজনই নেই। রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়। কালকে আমি দেখছিলাম যে কথাটা উনি ভোপাল থেকে কিছুদিন আগে উনি বলেছেন যে কারোর বাড়িতে জল যাবে, কারোর বাড়িতে বিজলি যাবে, কারোর বাড়িতে শৌচালয় যাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবে, এর মধ্যে কিসের রাজনীতি? এর জন্য তো রাজনীতি করার প্রয়োজন নেই। রাস্তাঘাট উন্নয়ন হবে, কি রাজনীতি? তো এই যে বিষয়টা আমাদের বারবার আমরা বলি আমার বুথ শক্তিশালী বুথ, তো আমার বুথ শক্তিশালী বুথ, আমার বুথের মধ্যে আজকে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি বা আমাদের অমিত শাহজি বা অন্যান্য যত আমাদের গার্জিয়ানরা আছেন, যখন ত্রিপুরাতে আসেন আমাদের সাথে বসেন, বসার পর আমি ওইভাবে চিন্তা করছি যে আস্তে আস্তে এখানে রাজীববাবু বলছিলেন, যখন জিজ্ঞেস করছিলেন যে আপনি সাংগঠনিক সভা কি করেছেন, আমরাও সাংবিধানিকভাবে একটা জায়গায় আছি, মুখ্যমন্ত্রী আছি, বিভিন্ন জায়গায় যারা যারা এখানে আছেন, জনপ্রতিনিধি হয়ে আমরা সাংবিধানিক যে ব্যবস্থাপনা তার সেই স্থানে আমরা আছি। কিন্তু প্রধানমন্ত্রী এসে এখানে সংগঠন নিয়ে কথা বলেন, আমাদের অমিত শাহ যে এখানে সংগঠনের কথা বলে, তাহলে এই যে লাস্ট ব্যক্তি আমাদের আছে যিনি পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যে মেম্বার, উনি এই কাজটা কেন করবেন? ওনারও তো করাটা উচিত। দিল্লির থেকে ওনারা এসে করেন, আমরাও করছি, তো আপনারও করা উচিত। আলটিমেটলি তো সেই ঢেউটা কিন্তু বুথ স্তরেই যেতে হবে, সাংগঠনিক সভা, এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী যেসব কাজগুলো করছেন, আমাদের সরকার কি কি কাজগুলো করছেন সেগুলো বলা। এত বড় আমরা একটা যে 30,000 নতুন করে আবার ভাতা 2,000 টাকা করে প্রতি মাসে মাসে আমরা দিচ্ছি, প্রায় 4 লক্ষ লোকের উপরে আমাদের প্রায় এই ভাতা আমরা দিচ্ছি। ভারতবর্ষের আর কোথাও এরকম সোশিয়াল পেনশন কোথাও দেয় না। এটা মনে করানো, এটা আমাদের কাজ, বুথে গিয়ে বলা
এই কাজটা আমাদের করা উচিত। বেনিফিশিয়ারি যতগুলো বিষয় আছে, বেনিফিশিয়ারির বিষয়গুলো নিয়ে প্রতিটা বুথ ওয়াইজ, শক্তি কেন্দ্র ওয়াইজ, বুথ ওয়াইজে গিয়ে এবং বুথে আমাদের 31 জনের যে সদস্যরা আছেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা করানো, যে তুমি কি কি কাজ করবে। আমরা ডায়েরি নিয়ে বসি না, আমাদের অভ্যেস নেই। ভারতীয় জনতা পার্টির এটা এমন একটা পার্টি যে অন্যান্য পার্টির তুলনায় এখানে কিন্তু খুব ডিসিপ্লিনের পার্টি আমাদের, যে আজকে কি কি কথা হয়েছে ডেইলি যদি আপনি লিখে রাখেন ডেট ওয়াইজ বার হিসাবে কে কে আজকে এখানে উপস্থিত ছিল, কে কি বলেছে, দেখবেন মাসের শেষে বছরের শেষে একটা মহাভারত হয়ে যাবে। সবকিছু মাথায় থাকবে সেটা কিন্তু সম্ভব নয়। আমরা এটা করি না। কিন্তু আমরা দেখেছি দিল্লির থেকে বা আমাদের যে প্রভারী বা অন্যান্য যারা সাংগঠনিক যে মহামন্ত্রী বা মন্ত্রীরা এসেছিলেন, এত সুন্দর এতে আপনার হাতের লেখাও কিন্তু ভালো হয়ে যাবে। যে লেখার যে অভ্যেস, যে কি বলেছেন কোনটা নেওয়া এবং সেটা সঠিক জায়গায় বলা, এবং তাতে করে আপনার জ্ঞান বৃদ্ধি কিন্তু অনেক হবে সাংগঠনিক দিক দিয়ে। আমরা এক এক সময় এক একটা নির্দেশ আমাদের যে পার্টির থেকে আমরা স্টেট কমিটির থেকে আমরা দিই যে প্রতি সপ্তাহে সমস্ত বুথে বুথে মিটিং হতে হবে, কিন্তু